জাদুর বাঁশের ব্রিজ। লীলাপুর এক শহরের সামনে নদীর পাশে থাকা এক গ্রাম। লীলাপুরের মানুষদের সকল ধরনের কাজের জন্য শহরে যেতে হতো। সেখানে বাচ্চারাও পড়াশোনার জন্য প্রতিদিন শহরে যেত। কিন্তু তাদের এটা সমস্যা হচ্ছিল যে নদীর উপর দিয়ে কোনো ব্রিজ ছিল না। রাকেশ মাঝি নামের এক লোক এই অবস্থার সুযোগ নিত, কারণ লীলাপুর থেকে শহরে যাওয়ার জন্য শুধু তারই একটা নৌকা ছিল। রাকেশ অনেক লোভী ছিল। সে আস্তে আস্তে তার নৌকার ভাড়া বাড়িয়েই যাচ্ছিল। তার এমন কাজের জন্য গ্রামের সবাই বিরক্ত হয়ে গিয়েছিল। একদিন যখন কিছু লোক তাদের কাজ এবং বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিল, তখন রাকেশ তাদের বলে, আরে ভাই, বোন আর বন্ধুরা, তোমরা ভালো করে শুনে নাও। আজ থেকে নৌকার ভাড়া বাড়ানো হলো। 1 টাকা জায়গায় 2 টাকা লাগবে। তুমি এসব বলছো কি রাকেশ? গত সপ্তাহেই তো তুমি ভাড়া বাড়িয়েছিলে। হ্যাঁ চাচা, আমাদের ছোটদের কথা একটু ভাবুন। তোমরা তোমার বাবা মাদের বলো তোমাদের কথা ভাবতে। আমাকে বলে লাভ নেই। ভাড়া থাকলে ওঠো, নয়তো চলে যাও। বেশি বকবক করো না। সবাই বাধ্য হয়ে তার নৌকায় উঠে শহরে যায়। অনেক দিন এভাবেই চলছিল। কিন্তু একদিন সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে এক সরকারি ট্রাক অনেকগুলো বাঁশ নদীর ধারে এনে নামাচ্ছিল। তারা কোনো কিছু বোঝার আগেই সেখানে রাকেশের আত্মীয় এক মন্ত্রীর গাড়ি আসে এবং গাড়ি থেকে নেমে তিনি বলেন, গ্রামবাসী, আমি তোমাদের সমস্যার সমাধান করতে চলে এসেছি। খুব তাড়াতাড়ি এই নদীতে একটা বাঁশের ব্রিজ বানানো হবে, কিন্তু সামনের নির্বাচনে তোমরা শুধু আমাকেই ভোট দিও। এটা তো অনেক ভালো কথা। ব্রিজ হলে আমাদের অনেক উপকার হবে। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা আপনাকেই ভোট দেব। সবাই সেখান থেকে চলে যাওয়ার পর রাকেশ তার আত্মীয় মন্ত্রীকে এসে বলে, আরে ভাই, এসব কি? ব্রিজ বানিয়ে দিলে আমি চলবো কিভাবে? আরে রাকেশ, চিন্তা করছো কেন? আমি তো ওদের শুধু মিথ্যা আশা দিলাম। একবার জিতে গেলে তখন আর কে আমাকে পায়? সেখানে থাকা চিন্টু তাদের দুজনের কথা শুনে নেয় এবং সেটা শুনে অনেক কষ্ট পায়। সে নদীর পাশে বসে কান্না করতে থাকে। তখনই নদী থেকে এক জলপরি উঠে আসে। চিন্টু জলপরীকে সব কথা খুলে বলে। চিন্টুর কথা শুনে জলপরি বলে, চিন্টু, তুমি চিন্তা করো না, শুধু দেখতে থাকো। আমরা জলপরীরা মিলে কিভাবে চোখের পলকে ব্রিজ বানিয়ে দেই। এর কারণে আমরাও বিরক্ত হয়ে গিয়েছি, কয়েকবার আহত হয়েছি। সত্যিই কি এখানে ব্রিজ হতে পারে? হ্যাঁ হ্যাঁ চিন্টু, কেন নয়, তুমি শুধু দেখতে থাকো। এটা বলে জলপরি পানিতে ফিরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তার সব বান্ধবীদের নিয়ে ফিরে আসে এবং তারা সবাই মিলে দেখতে দেখতেই সেখানে একটা বাঁশের ব্রিজ বানিয়ে দেয়। এটা দেখে চিন্টু অনেক খুশি হয়ে যায় এবং সে জলপরীদের ধন্যবাদ দেয়। জলপরীরা মুচকি হেসে আবার পানিতে ফিরে যায়। সকালে সব গ্রামবাসীরা নদীতে এমন বাঁশের ব্রিজ দেখে অনেক অবাক হয়ে যায়। তখনই চিন্টু এসে গ্রামবাসীদের রাতে জলপরীদের কথা বলে। সবাই নদীর পাশে এসে জলপরীদের ধন্যবাদ দেয়, কারণ জলপরীরা জাদুর বাঁশের ব্রিজ বানিয়ে লোকদের সমস্যার সমাধান করে দিয়েছিল। বিশাল ট্রেনের গল্প। সুন্দরপুরে ভোলা নামের এক লোক ছিল। সে ট্রেনের ড্রাইভার ছিল। সে অনেক সৎ এবং পরিশ্রমী ছিল। সে একই কোম্পানির হয়ে অনেক দিন ধরে ট্রেন চালাচ্ছিল। 20 বছর ধরে খুব দক্ষতার সাথে সে ট্রেন চালিয়ে আসছিল। তার ট্রেনে কখনো অ্যাক্সিডেন্ট হয়নি এবং কখনো কোথাও পৌঁছাতে দেরিও হয়নি। সবাই তার কাজের প্রশংসা করত। ভোলা, একটু এদিকে আসো তো। জি ম্যানেজার সাহেব, বলুন কি হয়েছে? আরে কি আর হবে ভোলা, এই নাও তোমার পুরস্কার। দক্ষতার সাথে আর কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ট্রেন চালানোর কারণে এবারও তুমি কোম্পানি থেকে পুরস্কার পেয়েছো। ধন্যবাদ ম্যানেজার সাহেব। একদিন ভোলা যখন ট্রেন নিয়ে স্টেশনে ফিরে আসলো, সেখানে সে একটি বিশাল নতুন ট্রেন দেখতে পেল। নতুন ট্রেন দেখে ভোলা খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, আরে বাহ, মনে হচ্ছে কোম্পানিতে নতুন ট্রেন এসেছে। এটা চালাতে তো অনেক ভালো লাগবে, আর মনে হচ্ছে এটা চালানোর সুযোগ তো আমিই পাবো। তখনই কোম্পানির ম্যানেজার ভোলাকে অফিসে ডাকে। ভোলা মনে মনে অনেক খুশি হয়ে যায়। সে ভাবে যে তাকে নতুন ট্রেন চালানোর কথা বলা হবে। ম্যানেজারের অফিসে যেতেই ম্যানেজার ভোলাকে এক লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। ভোলা, উনি ডেভিড, উনি নতুন ট্রেন চালাবে। আমি চাই যে তুমি ওনাকে সব দিক থেকে সাহায্য করো। জি ম্যানেজার সাহেব।
ভোলা ডেভিডের সামনে কিছুই বলে না, কিন্তু ডেভিড যাবার পরই সে ম্যানেজারকে বলে, কিন্তু ম্যানেজার সাহেব, আমি তো 30 বছর যাবত আপনার এখানে কাজ করছি, আপনি আমাকে ওই ট্রেন চালানোর সুযোগ কেন দিচ্ছেন না? ভোলা, তুমি বোঝার চেষ্টা করো, ওটা নতুন ট্রেন, নতুন টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে, তুমি ওটা চালাতে পারবে না। কিন্তু আমি শিখতে তো পারবো ম্যানেজার সাহেব। ভোলা, এটা তোমার সাধ্যের বাইরে। শুধু তুমি কেন, পুরাতন কোনো ড্রাইভারই এটা চালাতে পারবে না, আর আমরা এখন থেকে নতুন ট্রেনই আনার চেষ্টা করব। এই কথা শুনে ভোলা অনেক কষ্ট পায়, কারণ তার ও তার বন্ধুদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা ছিল। ভোলা অনেক চিন্তিত হয়ে পড়ে। তখনই তার মাথায় এক বুদ্ধি আসে। সে ম্যানেজারকে যেয়ে বলে, ম্যানেজার সাহেব, আমার একটা কথা আপনাকে রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ ভোলা, বলো কি ব্যাপার? স্যার, আমাদের একটা সুযোগ দিন, আমাদের ট্রেন আর নতুন ট্রেনের একটি প্রতিযোগিতা করান। যদি আমরা প্রতিযোগিতায় জিতে যাই, তাহলে আমাদের নতুন ট্রেন চালানো শেখার সুযোগ দিতে হবে, আর যদি আমরা হেরে যাই, তাহলে আমরা চাকরি ছেড়ে চলে যাব। ম্যানেজার ভোলার শর্তে রাজি হয় এবং নতুন ট্রেন এবং ভোলার ট্রেনের প্রতিযোগিতা হয়। ভোলার বুদ্ধি কাজে লাগে এবং সে প্রতিযোগিতায় জিতে যায়। সবাই তার উপর অনেক খুশি হয়, কারণ তারা জিতে গিয়েছিল। এভাবেই পুরনো টেকনোলজি আর নতুন টেকনোলজি এক হয়ে যায়। ভোলা এবং তার বন্ধুদের নতুন ট্রেন চালানোর ট্রেনিং দেওয়া হয়। ভোলা আবার আগের মতোই ট্রেন চালাতে শুরু করে, আর সেটিও ডেভিডের সাথে মিলে। আরে বাহ ভোলা ভাই, তুমি প্রমাণ করে দিলে যে শিক্ষার কোনো বয়স নেই। গরিবের মাটির ব্যাংক। চিন্টু 10 বছর বয়সের এক ছেলে ছিল। সে তার বাবা মা ও বোনের সাথে থাকতো। তার পরিবার অনেক গরিব ছিল। তার বাবা এক বড় মহাজনের দোকানে কাজ করত। সে অনেক কম বেতন পেত, তাতে তাদের পরিবার ভালোভাবে চলতো না। চিন্টু তার বোনের সাথে সরকারি স্কুলে পড়াশোনা করত, আর বিকেলে তার বাবার কাছে চলে যেত। একদিন যখন চিন্টু তার বাবার কাছে যাচ্ছিল, তখনই সে এক খেলনার দোকানের বাইরে থেমে যায়। আরে বাহ, কত সুন্দর হেলিকপ্টার! মনে হচ্ছে এটা তো উড়তেও পারে। যেভাবেই হোক, আমাকে এটা কিনতেই হবে। সে ভেতরে যে দোকানের মালিককে জিজ্ঞেস করে, চাচা চাচা, বাইরে রাখা হেলিকপ্টার কি উড়তে পারে? এটার দাম কত? দোকানের মালিক চিন্টুর ছেঁড়া কাপড় দেখে বুঝতে পারে যে তার কাছে টাকা নেই। কিরে, তুই কিনবি উড়ন্ত হেলিকপ্টার? ওটা তোর ক্ষমতার বাইরে, ওটার দাম 10,000 টাকা। এখন ভাগ এখান থেকে, গরিব ভিখারি কোথাকার, কোথা থেকে যে আসে এরা। এ কথা শুনে মন খারাপ করে চিন্টু তার বাবার কাছে চলে যায়। তার মন খারাপ দেখে তার বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? মন খারাপ কেন? কি হয়েছে তোমার? বাবা, যেভাবেই হোক আমার একটা উড়ন্ত হেলিকপ্টার লাগবে। ওটার দাম 10,000 টাকা। চিন্টু, তুমি তো জানোই আমার কাছে এত টাকা নেই বাবা। এসব শুনে মহাজন চিন্টুকে ডেকে বলে, আরে চিন্টু, তোমার টাকার প্রয়োজন হলে প্রতিদিন সকালে তুমি আমার দোকানে চলে এসো আর দুধ দিয়ে যেও। আমি তোমাকে প্রতিদিন 300 টাকা করে দেব, কি বলো? চিন্টু খুশি হয়ে পুরো গ্রামে দুধ বিক্রি করতে শুরু করে। এভাবে এক মাসে সে একটি মাটির ব্যাংকে 10,000 টাকা জমা করে ফেলে। মা, দেখেছো তুমি? আমার ব্যাংকে 10,000 টাকা জমিয়ে ফেলেছি। আমি কালকেই গিয়ে আমার হেলিকপ্টার কিনে আনবো। পরদিন সকালে যখন সে দোকানে যাবার জন্য তৈরি হচ্ছিল, তার মা রান্না করছিল। হঠাৎ তার মা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তখন সে তার বোনকে তার মায়ের খেয়াল রাখতে বলে তার বাবাকে ডেকে আনতে দোকানে দৌড়ে যায়। চিন্টুর বাবা এসে তার মাকে হাসপাতালে নিয়ে যায়। আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করেছে, আপনি সঠিক সময়ে তাকে এখানে নিয়ে এসেছেন। আপনি এই ওষুধগুলো অবশ্যই কিনে নেবেন, নয়তো আবার হার্ট অ্যাটাক করতে পারে। এরপর চিন্টুর বাবা ওষুধ কিনতে দোকানে যায়। ওষুধ কিনতে 9,000 টাকার প্রয়োজন ছিল। আরে 9,000 টাকা? এখন আমি কি করব? আমার কাছে তো শুধু 1,000 টাকা আছে। বাবা, তুমি চিন্তা করো না, আমার কাছে তো 10,000 টাকা আছে। দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এরপর চিন্টু তার মাটির ব্যাংক ভেঙে তার হেলিকপ্টার কেনার জন্য জমানো সব টাকা দোকানে দিয়ে দেয়। বাবা, তুমি এখন বড় হয়ে গিয়েছো, নিজের দায়িত্ব বুঝতে পেরেছো। বাবা, আমার কাছে মায়ের থেকে আর অন্য কোনো কিছুই বড় না। এই কথা শুনে চিন্টুর বাবা মায়ের চোখে পানি চলে আসে।